নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আমি আপনাদের সামনে আমার কিছু কথা বলবো, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কিছু কথা, যে কথাগুলি অত্যন্ত প্রাসঙ্গিক। সেই কথাগুলি দু একটা কথা আপনারা ভেবে দেখবেন, কথাটা শোনার পর শুনবেন, কিন্তু কথাগুলো না শুনলে আপনারা মিস করবেন। কথাগুলি হলো, আমি কখনোই একটা জিনিস বুঝতে পারি না যে এই যে চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীরা কি করেন, কি এমন করেন যে প্রত্যেকটা ছবির জন্যে 50 কোটি 100 কোটি এরকম টাকা তারা পান। যে দেশে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, শীর্ষস্থানীয় চিকিৎসক, শীর্ষস্থানীয় প্রকৌশলী, অধ্যাপক, বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তারা বছরে 10 লাখ থেকে 20 লাখ টাকা পান, সেই দেশে একজন চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রী বছরে 10 কোটি থেকে 100 কোটি টাকা আয় করেন। কি করে এটা সম্ভব? সেসব পারে কি করে? দেশের উন্নয়নে তাদের কি অবদান আছে ভেবে দেখুন তো, যে তারা এত এত টাকা উপার্জন করছে। তাদের অবদান কি দেশের জন্য? সর্বোপরি তারা কি করে মাত্র 1 বছরে এত টাকা আয় করতে পারে? যে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা 100 বছর এই টাকাটা আয় করতে 100 বছর লেগে যেতে পারে কোনো বিজ্ঞানী। কিন্তু আজ দেশের নতুন প্রজন্মকে তিনটি ক্ষেত্রে মুগ্ধ করছে। বর্তমানে নতুন প্রজন্মকে যে 3টি ক্ষেত্র মুগ্ধ করছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিনেমা, 2 নম্বর হচ্ছে ক্রিকেট, 3 নম্বর হচ্ছে রাজনীতি। বর্তমান নতুন প্রজন্ম এই 3টে জিনিস নিয়ে অত্যন্ত ব্যস্ত, মাথা ঘামাতে সবসময় উদ্যত, তাই নিয়েই পড়ে আছে। আবার বলছি, সেই 3টে জিনিস হচ্ছে সিনেমা, ক্রিকেট আর রাজনীতি। এই 3টি ক্ষেত্রে লোকেদের উপার্জন এবং প্রতিপত্তি সব সীমার বাইরে। এই 3টি ক্ষেত্র আধুনিক তরুণদের আদর্শ, যদিও তাদের বিশ্বাসযোগ্যতা বর্তমানে প্রশ্নবিদ্ধ, তাই দেশ ও সমাজের জন্য তা অকেজ। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। বলিউডে মাদক ও পতিতাবৃত্তি, ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এবং রাজনীতিতে গুন্ডামি এবং দুর্নীতি, এগুলো এখন ছেয়ে ফেলেছে সমস্ত সমাজটাকে। টাকাই এই সবের পিছনে মূল কারণ, এবং আমরাই এই টাকা তাদের কাছে নিয়ে এসেছি। আমরা নিজেরাই নিজেদের টাকা পুড়িয়ে নিজেদের ক্ষতি করছি। এটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। 70-80 বছর আগে পর্যন্ত বিখ্যাত অভিনেতারা খুব সাধারণ বেতন পেতেন। আমরা জানি, আজ থেকে আমাদের যুগের সমস্ত যারা নায়ক দেখেছি আমরা, নায়ক নায়িকাদের, সেই দিলীপ কুমার থেকে আরম্ভ করে, বৈজয়ন্তীমালা থেকে আরম্ভ করে, ওয়াহিদা রহমান থেকে আরম্ভ করে মনোজ কুমার, এনারা খুব কম পয়সায় কিন্তু অভিনয় করতেন, খুব কম বেতন পেতেন। 30-40 বছর আগে ক্রিকেটারদের আয়ও বিশেষ কিছু ছিল না। 30-40 বছর আগে রাজনীতিতে এত লুটপাট ছিল না। ধীরে ধীরে তারা ডাকাতি শুরু করেছে। আমরা তাদের খুশিতে নিজেদেরকে লুট করতে তাদেরকে দিয়ে দিয়েছি। করো, তোমরা যত পারো লুট করো, আমরা খুশিতে দিয়ে দিচ্ছি। এইসব মাফিয়াদের খপ্পরে পড়ে আমাদের দেশের সন্তান, দেশের ভবিষ্যৎকে আমরা নষ্ট করে ফেলছি। 50 বছর আগে সিনেমা এতটা অশ্লীল ছিল না, এইভাবে সিনেমা তৈরি হতো না। ক্রিকেটার এবং রাজনীতিবিদরা এরকম অহংকারীও ছিল না। আজ তারা আমাদের ঈশ্বর হয়ে গেছে, ঈশ্বর হয়ে উঠেছে। এখন তাদের মাথা তুলে থাপ্পড় মারার প্রয়োজন আছে, যাতে তারা তাদের অবস্থানটা জানতে পারে। সেই জায়গাটায় কিন্তু আমাদের আসা উচিত। একবার যখন ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপতি, উনি বিখ্যাত ব্যক্তি একজন, সবাই শুনেছেন তার নাম, সবাই জানেন, তার নাম হচ্ছে হো চি মিন। তিনি একবার ভারতীয় মন্ত্রীদের সাথে বৈঠকের জন্য ভারতে এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনারা কি করেন? তখন লোকেরা সেখানে যে উপস্থিত ছিল তারা বলেছিল, আমরা রাজনীতি করি। উত্তরটা তিনি ঠিক বুঝতে পারেননি,
তিনি আবার জিজ্ঞাসা করেছেন, না মানে আমি আসলে জানতে চাইছি আপনাদের পেশাটা কি। তখন সেখানে সবাই যারা উপস্থিত ছিল তারা বলেছিল, রাজনীতি আমাদের পেশা। হো চি মিন তখন একটু বিরক্তই হয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা হয়তো ঠিক আমার কথাটা মানে ঠিক বুঝতে পারছেন না। দেখুন, আমিও কিন্তু রাজনীতি করি, কিন্তু আমি পেশায় একজন কৃষক। আমি কৃষি কাজ করি, চাষ আমার জীবিকা, সেটা জীবিকা করে আমি আমার জীবন নির্বাহ করি। সকাল সন্ধে আমি খেতে খামারে কাজ করি, দিনের বেলায় আমি রাষ্ট্রপতি হিসেবে দেশের জন্য দায়িত্ব পালন করি। হো চি মিন আবারও একই কথা জিজ্ঞাসা করলেন। তখন প্রতিনিধি দলের একজন কাঁধ ঝাঁকিয়ে বললেন, দেখুন স্যার, রাজনীতিটা আমাদের পেশা। খুব কাঁধ ঝাঁকিয়ে গলা ফুলিয়ে বলেছিলেন, দেখুন স্যার, রাজনীতিটা আমাদের পেশা। এর থেকে স্পষ্ট যে ভারতীয় নেতাদের কোনো উত্তর আর কিছু দেবার ছিল না, এটাই স্পষ্ট। পরে একটি সমীক্ষায় আমরা জানতে পেরেছিলাম যে ভারতে 6 লাখেরও বেশি মানুষের জীবিকা হচ্ছে এই রাজনীতির দ্বারা সমর্থিত। আজ সেই সংখ্যাটা কোটিতে পৌঁছে গেছে। এখন এই রাজনীতির উপর নির্ভর করে বেঁচে আছে কোটি কোটি লোক। এটা মাথায় রাখবেন। মাত্র কয়েক মাস আগে যখন ইউরোপ করোনায় বিধ্বস্ত হয়ে পড়েছিল, টানা কয়েক মাস ডাক্তাররা একটু বিশ্রাম পাচ্ছিলেন না, তখন এক পর্তুগিজ ডাক্তার ক্ষোভের সঙ্গে বলেছিলেন, রোনালদোর কাছে যাও, যাকে তুমি কোটি কোটি ডলার দেবে তাকে দেখার জন্যে। কথা বলেছিলেন। কেন বলেছিলেন? ক্ষোভের জন্যে বলেছেন, তার মনে ক্ষোভ। কারণ সে ডাক্তার এক ফোঁটা বিশ্বাস পাচ্ছে না, ডাক্তারদের সেই পরিমাণ টাকাও কেউ দিচ্ছে না, অথচ রোনালদোকে দেখার জন্য, রোনালদোর খেলা দেখার জন্যে কোটি কোটি ডলার দেবার জন্যে মানুষ প্রস্তুত। সে আরো বলেছিল, আমি মাত্র কয়েক হাজার ডলার পাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের তরুণ ছাত্রদের আইডল হচ্ছে বিজ্ঞানী, দেশের গবেষক, রাজনীতিবিদ, অভিনেতা। এরা আইডল কারা? আমি একটুখানি গুলিয়ে ফেললাম, একটু ভালো করে বলছি। আমাদের ছাত্রদের আইডল কোনো বিজ্ঞানী, গবেষক বা শিক্ষাবিদ নয়। আইডল তাহলে কারা? আইডল হচ্ছে অভিনেতা, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ। তাদের নিজস্ব অর্থনৈতিক উন্নতি হতে পারে, কিন্তু দেশ কখনোই এদের দ্বারা উন্নত হবে না। সামাজিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, সাংস্কৃতিকভাবে, কৌশলগতভাবে দেশ সবসময় পিছিয়েই থাকবে। এমন দেশের ঐক্য ও অখণ্ডতা যে কোনো সময় কিন্তু বিপদে পড়তে পারে। কারণ যে দেশে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক খাতে আধিপত্য এত বেশি, সে দেশ দিন দিন দুর্বল হতে বাধ্য। দেশে দুর্নীতিবাজ এবং দেশবিরোধীদের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে। সৎ লোকেরা ক্রমশ প্রান্তিক হয়ে পড়বে, তাদের জীবনযাপন করতে কঠিন হয়ে যাবে তাদের জীবনযাপন করা। তাই আমি বলছি, আমাদের মেধাবী, সৎ, বিবেকবান সমাজকর্মী, যুদ্ধবাজ ও দেশপ্রেমিক নাগরিকদের আমাদের তৈরি করতে হবে। তাদের হয়ে আমাদেরকে প্রচার করতে হবে এবং সেই পরিবেশটা আমাদের দেশের মধ্যে আনতে হবে, যাতে করে আমাদের দেশের মেধাবীরা, ইয়াং ছেলেমেয়েরা, ইয়াং ছাত্রছাত্রীরা দেশের জন্য কিছু করেন, তারা সৎভাবে চলেন, বিবেকবান হন, সমাজকর্মী হন, দেশের জন্য প্রাণ দিতে তারা প্রস্তুত থাকবেন। এইরকম একটা মানসিকতা তাদের মধ্যে আনতে হবে। সুতরাং এই যে কথাগুলি বললাম, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল। এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের মনে হয় হ্যাঁ কথাটা সঠিক, সবার কাছে শেয়ার করে জানাবেন। নমস্কার।